শুরু করার আগে একটা কথা বলি। আজও আমি ঠিক করে বলতে পারি না সেদিন যা দেখেছিলাম সেটা সত্যি ছিল নাকি কোনো দুঃস্বপ্ন। কিন্তু একটা জিনিস নিশ্চিত, সেই রাতের পর থেকে ধূপের গন্ধ পেলেই আমার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে যায়। কারণ ধূপের গন্ধ মানেই আমার কাছে এখন একটাই জিনিস, কেউ আছে যে চোখে দেখা যায় না কিন্তু ঠিক পাশেই দাঁড়িয়ে থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানেন, সে অপেক্ষা করে ঠিক আপনার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, ধূপকাঠি। শহরে চাকরি ছেড়ে গ্রামে আসার সিদ্ধান্তটা আমার নিজেরই ছিল। মাথার ভেতর যেন সবসময় একটা চাপা শব্দ চলতো, যেন শহরের শব্দগুলো আমার ভেতরে গেঁথে গেছে। তাই একটু শান্তির জন্য আমি চলে এলাম একদম অজপাড়া গায়ে, মায়ের পুরনো ভিটে। বাড়িটা বহু বছর খালি পড়েছিল, চারিদিকে ঝোপঝাড়, ভাঙা দেওয়াল, আর ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ, পুরনো কাঠ আর স্যাঁতস্যাঁতে মাটির মিশ্রণ। প্রথম দিনেই পাশের বাড়ির বুড়ি এসে বলল, বাবা, রাতে দরজা জানালা ভালো করে বন্ধ করে ঘুমাবে, আর হঠাৎ যদি ধূপের গন্ধ পাও বাইরে যাস না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, গ্রামের লোকের এসব কুসংস্কার আমার মাথায় ঢুকে না। রাতটা ছিল নিঃশব্দ, কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে গেল কারণ ঘরের ভেতর হালকা ধূপের গন্ধ। আমি উঠে বসলাম। ঘরে তো কোনো ধূপকাঠি জ্বালাইনি। গন্ধটা ক্রমশ ঘন হতে লাগলো, যেন ঠিক আমার পাশেই কেউ ধূপকাঠি জ্বালাচ্ছে। আমি চারিদিকে তাকালাম, কেউ নেই। হঠাৎ খেয়াল করলাম ঘরের কোনায় একটা ছোট্ট পিতলের থালা রাখা। আমি তো এটা আগে দেখিনি। থালার উপর আধপোড়া একটা ধূপকাঠি, ধোঁয়া উঠছে। আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। পরদিন সকালে পুরো বাড়ি খুঁজলাম, এমন কোনো জিনিসই নেই যেটা ওই থালার মতো। নিজেকে বোঝালাম স্বপ্ন দেখেছি হয়তো। কিন্তু দ্বিতীয় রাতেই আবার একই ঘটনা। এইবার ধূপের গন্ধের সঙ্গে একটা ফিসফিস শব্দ শুনলাম। ফিরে যা। শব্দটা যেন খুব কাছ থেকে আসছে, আবার দূর থেকেও। দরজা খুলে বাইরে বেরোলাম। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু পেছন থেকে আবার সেই গন্ধ। আর এবার পরিষ্কার শুনলাম, এই বাড়ি আমার। তৃতীয় দিনে গ্রামের লোকজনের সঙ্গে কথা বললাম। তখনই আসল কথা জানলাম। অনেক বছর আগে এই বাড়িতে এক মহিলা থাকতো। স্বামী মারা যাওয়ার পর সে একা হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যায় সে ধূপ জ্বালাতো স্বামীর জন্য। একদিন হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়, কেউ তাকে আর খুঁজে পায়নি। কিন্তু তারপর থেকেই নাকি মাঝে মাঝে ওই বাড়িতে ধূপের গন্ধ পাওয়া যায়। সেই রাতে আমি ঠিক করলাম সব কিছুর শেষ দেখে তবেই যাব। রাত 12টার সময় আবার গন্ধটা শুরু হলো। এইবার আমি ভয় না পেয়ে ধীরে ধীরে সেই গন্ধের দিকে এগোলাম। ঘরের কোনায় আবার সেই থালা, ধূপ জ্বলছে। কিন্তু এবার একটা নতুন জিনিস দেখলাম। ধোঁয়ার ভেতর ধীরে ধীরে একটা ছায়া তৈরি হচ্ছে। একজন মহিলা, সাদা শাড়ি, মাথা নিচু। আমার গলা শুকিয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, আপনি কে? ছায়াটা ধীরে ধীরে মুখ তুলল, চোখ দুটো ফাঁকা, যেন কিছুই নেই। সে বলল, তুই কেন এখানে এসেছিস? আমি কিছু বলার আগেই সে এগিয়ে গেল। গন্ধটা এত তীব্র হয়ে উঠল যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে আমার একদম সামনে এসে দাঁড়ালো। তার ঠোঁট নড়ল। আমার জায়গা, আমার অপেক্ষা কেউ নেবে না। পরদিন সকালে গ্রামের লোকজন আমাকে বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় পেল। আমার হাতের মুঠোয় তখনও একটা আধপোড়া ধূপকাঠি ছিল। আমি সেই বাড়ি ছেড়ে চলে এসেছি, শহরে ফিরে গেছি।
কিন্তু সমস্যা হলো, আজও মাঝে মাঝে রাতের বেলা আমার ঘরে ধূপের গন্ধ ভেসে আসে। আর ঠিক আমার কানের পাশে কেউ ফিস ফিস করে বলে, তুই তো ফিরে এসেছিস, কিন্তু আমি তোকে ছাড়িনি। সে অপেক্ষা করে ঠিক আপনার জন্য। এই কথাটা আমি প্রথমে বিশ্বাস করিনি। ভাবছিলাম মনের ভুল, ট্রমা, ওই গ্রামটার অভিজ্ঞতা আমাকে এখনও তাড়া করছে। কিন্তু আসল ভয়টা শুরু হলো ঠিক তার পরের সপ্তাহে। শহরে ফিরে আমি আবার স্বাভাবিক জীবনযাপনে ঢুকে পড়ার চেষ্টা করছিলাম। অফিস, কাজ, বন্ধু সব কিছু আগের মতো। কিন্তু রাত হলেই একটা অদ্ভুত অস্বস্তি ঘিরে ধরত। প্রথম কয়েকদিন শুধু ধূপের হালকা গন্ধ পেতাম। তারপর একদিন ঘুম ভেঙে দেখি আমার ঘরের দরজা একটু খোলা। আমি তো ঘুমাতে যাওয়ার আগে দরজা বন্ধ করেছিলাম। ধীরে ধীরে উঠে দরজার দিকে তাকালাম। হালকা অন্ধকারে মনে হলো দরজার ফাঁক দিয়ে কেউ যেন সরে গেল। আমি ছুটে গিয়ে দরজা খুললাম। বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে একটা জিনিস পড়ে আছে, একটা আধপুরা ধূপকাঠি। সেদিন থেকে আর কিছুই স্বাভাবিক রইল না। প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে গন্ধটা তীব্র হতে লাগলো, আর তার সঙ্গে সেই ফিস ফিস শব্দ। এবার তোর পালা। আমি নিজের ঘরে আলো জ্বালিয়ে ঘুমোতে শুরু করলাম, কিন্তু আলোও যেন কোনো কাজ করছিল না। কারণ এক রাতে আমি স্পষ্ট দেখলাম ঘরের কোণায় আলো জ্বলতে থাকা সত্ত্বেও একটা অন্ধকার ছায়া দাঁড়িয়ে আছে। আমি তাকিয়ে আছি, ছায়াটাও যেন তাকিয়ে আছে আমার দিকে। ধীরে ধীরে সেটা এগিয়ে এলো। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু তখনই কানে একটা ঠান্ডা শ্বাসের স্পর্শ পেলাম। তুই আমার জায়গা দখল করেছিলি, এখন আমি তোর জায়গা নেব। পরদিন সকালে আমার ঘরের দেওয়ালে একটা দাগ দেখতে পেলাম। কালো ছাই দিয়ে আঁকা একটা গোল বৃত্ত, তার ভেতরে 3টা দাগ, যেন কেউ কোনো চিহ্ন এঁকেছে। আমি সেই দাগ মুছতে গেলাম, কিন্তু হাত দিয়ে ছুঁতেই বুঝলাম এটা শুধু ছাই না, এটা যেন গরম। আমি হাত সরিয়ে নিলাম। ঠিক তখনই পেছন থেকে দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, ঠাস করে। আমি ঘুরে তাকালাম। ঘরে আমি একা নই। আয়নার সামনে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে। সে ধীরে ধীরে নিজের চুল আঁচড়াচ্ছে, কিন্তু আয়নায় তার মুখটা দেখা যাচ্ছে না, শুধু একটা কালো ফাঁকা জায়গা। আমি পেছনে যেতে লাগলাম। হঠাৎ সে থেমে গেল, তারপর ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকালো। এইবার তার মুখ দেখা গেল, কিন্তু সেটা মানুষের মুখ না। পুরো মুখটা যেন পুড়ে গেছে। চোখ দুটো গলে নিচে নেমে আসছে। ঠোঁটের জায়গায় শুধু একটা ফাঁকা কাটা দাগ। সে হাসলো, একটা বিকৃত ভয়ঙ্কর হাসি। তুই পালাতে পারবি না। আমি চিৎকার করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। সেই দিনে আমি অন্য একটা ফ্ল্যাটে উঠে গেলাম। ভাবলাম সব শেষ, কিন্তু না। নতুন ফ্ল্যাট প্রথম রাতেই আমি বুঝলাম ও আমার সঙ্গে এসেছে। রাত 2টা হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ আমার বিছানার নিচ থেকে কেউ ধূপ জ্বালাচ্ছে। গন্ধটা এত তীব্র যে শ্বাস নিতে পারছি না। আমি ধীরে ধীরে নিচে তাকালাম। অন্ধকারের ভেতর থেকে 2টো হাত বেরিয়ে এলো, কালো পুড়ে যাওয়া হাত। সেই হাত দুটো আমার পা শক্ত করে চেপে ধরল। আমি নড়তে পারছি না। তারপর নিচ থেকে একটা কণ্ঠ ভেসে এলো, এবার তুই আমার সঙ্গে চল। আমি তখন বুঝলাম এটা কোনো সাধারণ আত্মা না, এটা একটা অপেক্ষা, যে একা থাকতে থাকতে পাগল হয়ে গেছে আর এখন কাউকে ছাড়া যাবে না। আজ এই গল্পটা আমি লিখেছি, কিন্তু জানি না আর কতদিন লিখতে পারবো, কারণ এখন ধূপের গন্ধ শুধু রাতে না, দিনের বেলাতেও আসে। আর আজ সকালে আমি আয়নায় একটা জিনিস দেখেছি। আমার পেছনে ঠিক আমার ঘাড়ের কাছে মুখ এনে দাঁড়িয়ে আছে সে। ধীরে ধীরে সে ফিস ফিস করে বলল, তুই তো আমার হয়ে গেছিস। যদি কখনো হঠাৎ আপনার ঘরে কোনো কারণ ছাড়াই ধূপের গন্ধ ভেসে আসে, তাহলে ভুলেও খুঁজতে যাবেন না।
কোথা থেকে আসছে, কারণ হয়তো সে তখনই আপনার ঘরে আপনার খুব কাছে দাঁড়িয়ে আছে আর অপেক্ষা করছে। হয়তো সে তখনই আপনার খুব কাছে দাঁড়িয়ে আছে আর অপেক্ষা করছে আপনাকেও তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।